আপনারা হয়তো শুনেছেন ঢাকাস্থিত ইউরোপের তিনটি দেশ ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের আরও কয়েকটি দেশের ঢাকাস্থিত রাষ্ট্রদূতরা এখন দিল্লিতে আছেন। তারা কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসেননি, তবে সবাই আলাদাভাবে কিন্তু একসাথে এসেছেন ভারতীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে। তারা নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা বলেছেন। একই ধরনের কূটনৈতিক ব্যস্ততায় ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর, যিনি শুধু রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়ায় আমেরিকার ভারপ্রাপ্তও বটেন। তিনি জয়শঙ্কর, ডোভাল এবং অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পর্যন্ত দেখা করেছেন। এতে ইঙ্গিত মেলে যে এটি কোনো একক দ্বিপাক্ষিক ঘটনা নয়, বরং বৃহত্তর কৌশলগত আলাপ চলেছে সবার মধ্যে। আলাপ যে চলেছে এবং সে আলাপ যে রীতিমতো অস্বাভাবিক, মানে স্বাভাবিক নয়, সেটা সবার একযোগে দিল্লি ছুটে আসা দেখে বুঝতে অসুবিধে হয় না। এখন প্রশ্ন, তারা সেখানে কি করছেন? আলাপ হয়ে থাকলে কি আলাপ হয়েছে? ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এর মূল কারণ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও আসন্ন বাণিজ্য ঝুঁকি নিয়ে একটা কনসার্টেড এফর্ট, একটা সমন্বয় করা। বিশেষ করে ইউরোপীয় বাজারে বাংলাদেশের বাণিজ্য সুবিধা, শ্রম অধিকার, মানবাধিকার, নির্বাচন, আইসিটি বা ট্রাইব্যুনালে, মানে যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, সেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচার ও মৃত্যুদণ্ডের ইস্যু, এসব বিষয় ছিল এই আলোচনার মধ্যে। এবং এ খবর দিচ্ছে ভারতের প্রথিতযশা বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া। ভারতের দিক থেকে এই কূটনৈতিক যোগাযোগের আরেকটি উদ্দেশ্য ছিল আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য নীতি এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করা ও বাংলাদেশে নতুন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা। আওয়ামী লীগকে নিয়ে যে নির্বাচন, সে বিষয়ে পশ্চিমের দেশগুলোর সঙ্গে আলোচনা করে এক সারিতে নিয়ে আসা। বলা বাহুল্য আলোচনা হয়েছে। সেই আলোচনায় গৃহীত সিদ্ধান্ত, আবার বলছি, সেই আলোচনায় গৃহীত সিদ্ধান্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গর নিজে পৌঁছে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। একদিকে যখন এই বৈঠক হচ্ছে, তখন চীনের পররাষ্ট্রমন্ত্রী আবার রয়েছেন দিল্লিতে। আবার অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন রয়েছেন চীন সফরে। খুব বিরল পরিস্থিতি মনে হচ্ছে নাকি? মনে হচ্ছে না যে একটা বড় কিছু হতে চলেছে? কি চলছে রাজনীতির এই দাবা খেলায়? আমরা আসব সেই আলোচনায়। একটা দেশ, দুটো অর্থনৈতিক স্তম্ভ, তিনটি পরাশক্তির নজর, আর একটি সরকার যে বুঝতেই পারছে না, তার জ্ঞানই নেই, দেখার চোখ নেই যে তার চারপাশে কোন জাল বোনা হচ্ছে। বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার এই ছোট্ট দেশটি আজ পরিণত হয়েছে একটি ভূ রাজনৈতিক দাবার বোর্ডে, যেখানে ভারত, আমেরিকা, ইউরোপ এবং চীন প্রত্যেকে চাইছে নিজের ঘুঁটি সাজাতে। আর মাঝখানে দাঁড়িয়ে আছেন তারেক রহমান, লন্ডন থেকে ছুটে এসে হঠাৎ বসে যাওয়া একজন প্রধানমন্ত্রী, এবং বলা যায় যোগ্যতাহীন প্রধানমন্ত্রী। একমাত্র তার যে যোগ্যতা আছে সেটা তিনি তারেক জিয়া হচ্ছেন জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান। এবং এর একটার পর একটা কূটনৈতিক ভুল বাংলাদেশকে ঠেলে দিচ্ছে এক অজানা অন্ধকারের দিকে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই পর্দার আড়ালের খেলা, যা বাংলাদেশের 18 কোটি মানুষ জানেন না, কিন্তু যার ফলাফল পড়বে এই 18 কোটি মানুষেরই জীবনে।
আলোচনায় যেতে গেলে প্রথমে বুঝতে হবে বাংলাদেশের অর্থনীতি ও তার মূল কাঠামোটা, কারণ একটা দেশের অর্থনীতির উপরে দাঁড়িয়ে থাকে সেই দেশের স্থায়িত্ব। একটি দেশের অর্থনীতি যখন মাত্র দুটি বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে তখন সেটা শক্তি হয় না, সেটা হয় দুর্বলতা। বাংলাদেশের সেই দুটি স্তম্ভ হলো, এক, বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স, এবং দুই, রেডিমেড গার্মেন্টস রপ্তানি। রেমিট্যান্সের কথা বলতে গেলে 2026 সালের প্রথম 8 মাসেই এসেছে $22 বিলিয়ন বেশি রেমিট্যান্স। কত? $22 বিলিয়ন। এটা বিশাল অঙ্ক। এই রেমিট্যান্সই এখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখছে। কিন্তু সেখানেও যে অশনি সংকেত, আরব সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে বাংলাদেশি শ্রমিকদের ফেরত পাঠানো শুরু হয়েছে। পুশব্যাক চলছে ভারত থেকেও কিন্তু কম রেমিট্যান্স যায় না বাংলাদেশে। রেমিট্যান্সের স্রোত কমতেই থাকবে। আর গার্মেন্টস, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 85% আসে এই একটি খাত থেকে। 40 লাখ শ্রমিক, যাদের বেশিরভাগ নারী, তারা এই শিল্পের উপরে নির্ভর করেন। কিন্তু সমস্যা হলো এই দুটি স্তম্ভের একটিও আজ সম্পূর্ণ নিরাপদ নয়। গার্মেন্টস রপ্তানির বাজার, সেটা এখন চারদিক থেকে ঘেরাও হয়ে আসছে। আর এই ঘেরাওয়ের পেছনে কারা? ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকাও। কিভাবে? দেখুন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নে বিনা শুল্কে পোশাক রপ্তানি করে আসছে। এই সুবিধার নাম EBA, মানে এভরিথিং বাট আর্মস। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ এই বিশেষ সুবিধা পেত, কিন্তু এখন বাংলাদেশ সেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার দ্বার প্রান্তে। 2026 সালে আনুষ্ঠানিকভাবে উত্তরণ হবে এবং এর ফলে খুব শিগগিরই 1-2 বছরের মধ্যেই এই শুল্ক মুক্ত সুবিধা বন্ধ হয়ে যাবে বাংলাদেশের জন্য। সেদিন থেকে বাংলাদেশের পোশাকে ইউরোপে বসবে 12% পর্যন্ত শুল্ক। এটা একটা ধাক্কা, কিন্তু আসল বিপদটা এসেছে অন্য দিক থেকে। 2026 সালের জানুয়ারিতে স্বাক্ষর হয়েছে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এই চুক্তিকে নিজেই বলেছেন মাদার অফ অল ডিলস, সব চুক্তির মা। এর সাথে সাথে আলাদাভাবে আবার ব্রিটেনের সাথেও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে ভারত। এই চুক্তির মানে কি? মানে হলো ভারতের পোশাক এখন ইউরোপের বাজারে শূন্য শুল্কে, মানে বিনা শুল্কে ঢুকবে। যে বাজারে বাংলাদেশ তার সুবিধে হারাচ্ছে, সেই বাজারে ভারত পাচ্ছে নতুন সুবিধে। এর পরিণতি 2026 সালের জানুয়ারিতে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি কমে গেছে। এই জানুয়ারিতে কমেছে 25%। একটি মাত্র মাসে 48 কোটি ইউরো উধাও হয়ে গেছে। এবং চলতি অর্থ বছরে সার্বিকভাবে রপ্তানি কমেছে বাংলাদেশের প্রায় 7%। এখন একটু ভাবুন, ইউরোপের বাজারে বাংলাদেশ শুল্কের মুখোমুখি আর ভারত পাচ্ছে শুল্ক মুক্ত প্রবেশ অধিকার। এই সমীকরণে কে জিতবে? এবার আসুন আমেরিকার কথায়। আটলান্টিকের ওপার থেকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বাংলাদেশের জন্য একটি বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে। শুল্ক 37% থেকে কমিয়ে 19% নামিয়ে আনার কথা হয়েছে। এটা শুনতে ভালো, কিন্তু শর্তগুলো দেখুন। আমেরিকা চায় বাংলাদেশ তার পোশাক শিল্পে আমেরিকার তুলো ব্যবহার করবে। এর মানে ভারতীয় সুতোর ওপর নির্ভরশীলতা কমাতে হবে, সাপ্লাই চেন ঘুরিয়ে দিতে হবে। তাতে বাংলাদেশের কি হবে? এক, পরিবহন ব্যয় বাড়বে, খরচ বাড়বে। আর খরচ তো বাড়বেই, তার সঙ্গে সময় বাড়বে মাল আসার, প্রোডাক্ট তৈরির। কিন্তু আরও বড় শর্ত হলো কৌশলগত। বলা হয়েছে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক রাখলে এই সুবিধা থাকবে না। আর এখানে